ওই যে শুনো শোনো গো দিও শোনো দিয়া হ্যাঁ। মগি। ওই ছোটবেলাতে 16 বছর হলো কি 17 হলো কি বিয়ে দিয়ে দাও ছেলে। এইদিকে স্ট্রাগল চলছে, তার মধ্যে বাবার ব্যবসা, আমাকে বম্বেও যেতে হচ্ছে। মোটা মোটা গোফ নিয়ে এসছে আর অভিনয় করতে, যা বেরো বের বেরো এখান থেকে। রইলো ঝোলা চললো ভোলা, আর নেই আমি তোমার পাঠশালায়। মানে আমি লিটারালি কাঁদতে কাঁদতে গেছি। মানে ওনার সামনে আমি বিজয়বাবুর কাছে আমি মুখ দেখাতে পারিনি। ফিরে আসার পরে ওনাকে দেখতাম আর পালিয়ে যেতাম। আমরা সরি দাদা, ক্ষমা করুন। ওই কমান্ডো করার জন্য আমি কিন্তু আসিনি। ভালো ক্যারেক্টার থাকলে দেবেন, নাহলে দেবেন না। রোববার কি করছিস? আমি কিছু না। তা রোববার দিন ট্রামডিপুতে চলে আয় 10টার সময়, তোকে একটা জায়গায় নিয়ে যাবো। এরমই তো চাইছিলাম, এরমই তো আমি খুঁজছিলাম। বাহ, আচ্ছা বাবা, তোমাকে কত দিতে হবে? 1 টাকার নোটে আপনার অটোগ্রাফ নেবেন। ওই সময় কিন্তু আমার আনফর্চুনেটলি আমার ব্রেন টিউমার ধরা পড়ে। তো ওনার কাছে আমি আমি চিরকৃতজ্ঞ থাকবো, কীর্তিদার কাছে। অনেক হেল্প করেছিলেন ওই সময়। এই জয় গপ কামাবে। নমস্কার, টেলিসিনে আড্ডায় আরও একবার আপনাদের সামনে। আর আজকে আমাদের সঙ্গে আমাদের খুব প্রিয় একজন মানুষ, অভিনেতা জয় বাদলানি। নমস্কার দাদা। হ্যাঁ, নমস্কার। জয়দা, কত বছর হয়ে গেল না অভিনয় করতে করতে? আচ্ছা, সেই প্রথম দিনগুলোর কথা, মানে কার হাত ধরে প্রথম অভিনয় জগতে? কার হাত ধরে আসা, তার আগে একটা তার ইতিহাস আছে, অনেকে জানে না হয়তো। যে আমার কি করে মানে ইচ্ছে হঠাৎ হলো যে আমি সিনেমায় যাব। মানে সিনেমায় আমার অভিনয় ইচ্ছে করার মানে ইচ্ছে মানে সেটা এলো কি করে আর কি? প্রবলভাবে জেগে উঠলো যখন 1980 সালে তখন কবিতা ছবি এসেছিল, আচ্ছা। যেটাতে রঞ্জিত বাবু ছিলেন, রঞ্জিত মল্লিক, মহুয়া রায়চৌধুরী, মালা সিনহা আর কামাল হাসান ছিলেন। আচ্ছা, ওই যে শুনো শোনো গো দিও শোনো দিয়া হ্যাঁ, কিশোর কুমারের বিখ্যাত গান। হ্যাঁ, বুঝতে পেরেছি। ওই ছবিটা দেখার পরে তখন আমার একটা ধারণা ছিল যে নাটক ঠাটক তো পাড়ার মধ্যে পুজোর সময় 25শে বৈশাখে কিছু একটা ছোটো পার্ট দিয়ে দিলেও করলাম, আনন্দ পেতাম খুব। মানে সব থেকে মানে অভিনয় করার থেকে ওই বিহাইন্ড দ্য উইংস কাজ করাটা আরও ভালো। আমার ঠিক মানে খুব মানে ইন্টারেস্টিং লাগতো ব্যাপারটা, কিভাবে হচ্ছে না হচ্ছে। আর বড়দের দেখতাম যে ওরা কীভাবে প্রস্তুতি করছে, রিহার্সালে কন্টিনিউয়াস উপস্থিতি, মানে ওগুলো ইন্সপায়ার্ড করতো তোমাকে? হ্যাঁ। তারপর ওই ছবি দেখার পর মনে হলো, আরে এই তো গফু, এই যখন অভিনয় করতে পারে তো আমি কেন পারবো না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মানে আমার যদি ইন্সপিরেশন সত্যিকারের যদি কেউ হয়, মানে ইন্সপিরেশন আমার, উনি হচ্ছেন মানে সে হচ্ছেন কামাল হাসান। আচ্ছা। তারপর থেকে ওই মানে ভাবনা চিন্তা হঠাৎ করে আমাকে ওই কোথায় অভিনয় শিখতে তো হবে, এটা মনে খুব ইচ্ছে ছিল। আর তখন আমার বন্ধু ছিল, ওই বকুলবাগানে থাকতো, বাবু সোনা, পার্থপ্রতিম ঘোষ। ও তখন অ্যাসিস্ট করতো আমাদের পার্থপ্রতিম চৌধুরীকে। আচ্ছা। মানে ওনার ছবি হচ্ছে যদুবংশ, মানে নাম করা। ও আমায় বললো, কিরে তুই তো খুব ইন্টারেস্টেড অভিনয় শিখতে, তা আমাদের পার্থদা একটা অ্যাক্টিং স্কুল করেছেন থিয়েটার সেন্টারে ভবানীপুরে। থিয়েটার সেন্টার অনেকে জানেন না হয়তো, মানে তরুণ রায়, দেবরাজ রায়, আচ্ছা, হ্যাঁ, বুঝতে পেরেছি। ওনাদের মানে একটা সুন্দর একটা কোজি থিয়েটার হল ছিল। তখন আমি গিয়ে তখন বললাম যে আমি অভিনয় শিখবো, বলে ঠিক আছে। তখনকার দিনে 500 টাকা পার মান্থ ফিস, 82 সালের কথা বলছি। শেখার 500 জন্য? টাকা মানে হ্যাঁ, শেখার অনেক জন্য। টাকা তো। প্রচুর টাকা। 500 টাকা মানে 82 সালে? ওরে বাপ রে বাপ, মানে কত স্টুডেন্ট আসতো আমি দেখতাম তখন। সে শিলিগুড়ি থেকে আসছে, মালদা থেকে আসছে, খড়গপুর থেকে, বর্ধমান থেকে। কেউ অভিনয় শিখতে আসছে, কেউ এডিটের জন্য আসছে, এডিটিং শিখতে, কেউ স্ক্রিপ্ট রাইটার, আমরা অভিনেতা যারা হবো এরকম আরও অনেকজন ছিল। আর দুর্ভাগ্যবশত অভিনয় কিছু শেখানো হতো না, শুধু গল্পই হতো, গল্প গুজব চলতো। আমি একটু মানে ঠোঁট কাটাবো, আমি যে মুখে খালি কবে শিখবো দাদা, কবে কিছু শেখাবেন, ক্যামেরা কি, এই কি, সেই কি, কীভাবে অভিনয় করতে হয়, সব শিখে যাবি, আসতে থাক। ওই হলো তখন মাঝে মাঝে উনি বম্বের কাউকে ডাকতেন। আমার মনে আছে মিলন চক্রবর্তী বলে একজন বম্বেতে অভিনয় করতেন ভদ্রলোক, হয়তো ছোটোখাটো। উনি এসে দেখাতেন একটা, এভাবে তোমরা একটা সিন উনি করে দেখাতেন। ওই সিনটাই সবাইকে রিপিট করতে হতো। মাঝে কোনো পরিচালককে ডাকতেন, জহর বিশ্বাস
আমাদের ওই বাবলুদা, ওই যে অঞ্জন চৌধুরী অ্যাসিস্ট্যান্ট ছিলেন, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ উনি আসতেন, ওনারা বাবলু সমাদ্দার। বাবলু সমাদ্দার ক্লাস জহরদা আমাকে দেখে বলেছিলেন তোমার মধ্যে আমি একটা একটা প্রমিস দেখতে পাচ্ছি, তুমি আমার সাথে স্টুডিওতে এসে যোগাযোগ করো। জহর রায়। না হ্যাঁ জহর রায়, আহা। জহর বিশ্বাস, জহর বিশ্বাসের কথা তাই বলছি। অনুরাগের ছোঁয়া ওনার ছবি। বুঝতে পেরেছি। তা ওই দেখা করতাম গিয়ে স্টুডিও, তখন যাওয়া শুরু করেছি, হয়তো গেটে ঢুকতেই দিত না তখন, কাঁ জায়গা কিসে মিলনায় ইন্দ্রপুরীতে ওঝাজি বলে গেটেই একজন ছিল, আটকে গেটেই আটকে দিত। তো ধীরে ধীরে ওদের সাথেও যে কি হয় না, রেগুলার যেতে মানে যদি যাও তুমি সবার সাথে একটু মুখ চেনাচেনি হয়ে গেলে না, হ্যাঁ। তো ওরাই বলে দিত উধার ও ডাইরেক্টর बैठा है উধার যাও মিলো, ওরাই হেল্প করতো। তো এইভাবে করতে করতে তখন 1987 সাল, 5 বছর হয়ে গেছে পার্থদার কাছে। মাঝে ওই এই দলে সেই দলে ওই একটু আধটু ছোটোখাটো পাঠ পাচ্ছি, নাটক করছি। মানে নাটকটা তুমি ছোটবেলা থেকেই ভালো। হ্যাঁ, কখনো সুজাতা সদনে, কখনো মুক্তাঙ্গনে, এই চলছে তখন। মানে ছোট দল যারা, তারা বড় হল তো পেতো না, এই মুক্তাঙ্গন বা সুজাতা সদন বা আমাদের তপন। তপনে তো তখন না না professional চলে। তপনে তখন তো নহবত চলছে। হ্যাঁ প্রফেশনাল। তপন কোথায় তখন খালি, তপন তো তখন নহবত চলছে। নাগপাশ। হ্যাঁ নাগপাশ, এসব পরপর ওদের। তো এই করে 1987 সালে পার্থদা হঠাৎ একটা ওই এর মধ্যে একটা জিনিস মানে আমি বলছি যে 86 সাল থেকে আমার মানে 85-তে বিয়ে হয়ে গেছে। বাড়ি থেকে আমাদের সিন্ধি ফ্যামিলি, ওই ছোটবেলাতে 16 বছর হলো কি 17 হলো কি বিয়ে দিয়ে দাও ছেলের, এরকমের। আমি তো অনেক দিন আটকে রেখেছিলাম, কিন্তু শেষে ওই বাড়ির থেকে প্রেশার দিয়ে লিটারালি, কিন্তু আমি আমার ওয়াইফকে দেখিও নি বিয়ের আগে। আচ্ছা, মানে পারিবারিক ব্যাপারটা ওরকম ছিল। হ্যাঁ আমি দেখিনি, কারণ আমার দেখতে অনেক মেয়ে কখনো আমার বাড়িতে, কখনো ওর বাড়িতে, তার বাড়িতে আসছে, তার পরিচিত বাইরে থেকে এসছে, কানপুর থেকে, এই দিক থেকে, বেনারস থেকে আসছে, যখন সম্বন্ধ আসতো, কিন্তু আমি বলতাম না। আর আমার একটা মনের মধ্যে ছিল যে আমি একটা মেয়েকে দেখে যদি না করি, তার মনের অবস্থাটা কি হবে সেটা আমি দেখবো না। আমার বোনকে যদি কেউ দেখে না করে দিয়ে যায়, খারাপ লাগে। এটা আমার চিরকালই ছিল, বাট না দেখে বিয়ে করাটা কিন্তু আমি উইনার হলাম শেষ পর্যন্ত আর কি। মানে আলটিমেটলি তুমি জিতে গেছো। ভালো। তো ওই সময় টেনশন ছিল কি হবে। হ্যাঁ, এইদিকে স্ট্রাগল চলছে, তার মধ্যে বাবার ব্যবসা, আমাকে বম্বেও যেতে হচ্ছে। আর বম্বেতে গিয়ে আরো সুযোগ পেয়েছি, মাঝে মাঝে ফিল্মিস্তান, মাঝে মাঝে সব স্টুডিওতে ঘুরে বেড়াবো, ওখানে তখন ঢুকতেই দিত না, মানে এমন স্ট্রিক্ট দারমান। কোনো স্কোপ নেই। ইন্দ্রপুরীতে তো ঢোকা যায়, ওখানে কোনো ইন্দ্রপুরী NT1 ম্যানেজ হয়ে যায়, তখন টেকনিশিয়ান ছিল, টেকনিশিয়ানে খুব বেশি আটকাতো না। কিন্তু ইন্দ্রপুরী আর ওই আমাদের NT1-এ বড় গেট, ঢুকতে কোথায় যাবে, মাঝে মাঝে সিগারেট বিড়ি দিয়ে আস্তে আস্তে শুরু করলাম, ঢুকে গেলাম। ওই 86 থেকে আমি যাচ্ছি 89 অবধি আমি বম্বে বাবার ব্যবসায় যেতাম ওর ওখানে। আর এখানে যখন কলকাতায় থাকতাম তখন স্টুডিও পড়া, রেগুলার সন্ধেবেলা গিয়ে যাওয়া, সবার সাথে দেখা করা, দূর দূর করে তাড়িয়ে দিত পরিচালকরা। তাদের মধ্যে একজনের নাম বলছি, সুজিত গুহ। আচ্ছা, মোটা গোফ নিয়ে এসছে আর অভিনয় করতে, যা বেরো বেরো এখান থেকে। তা এইভাবে কিন্তু 87 সালে পার্থদা একটা ছবি করতে গেলেন, পিয়া মুখ ছন্দা। হিরো ছিল জয় ব্যানার্জি, যে রিসেন্টলি মারা গেল আমাদের। জয় আমার আগের থেকে, মানে অনেক আগের বন্ধু, মানে সিনেমাতে আসা। ওর অপরূপা ছবি করেছিল একটা। হ্যাঁ, অপরূপা ছবি করার আগের থেকে কিন্তু ও আমার বাইকের পেছনে ঘুরে বেড়াতো। আচ্ছা, হ্যাঁ, অনেক দিনের বন্ধু। ওই ছবিটা আমি পার্থদার কাছে গেলাম, গলফ ক্লাব রোডে থাকতেন বাড়িতে। যাক, শর্ট বলে দিচ্ছি যে পার্থদা বললে না না এই ছবিতে নয়, তো পরের ছবিতে খুব ভালো পাঠ। রইল ঝোলা চললো ভোলা, আর নেই আমি তোমার পাঠশালায়, না তুই আমার জন্য একটা এনে দে। আমি না না পারলাম না, অনেক হয়েছে। তুমি ছবি করছো, তুমি আমাকে এদের ইয়াং ছেলেমেয়েরা, তার মধ্যে রাহুল বর্মন একজন ছিল। আচ্ছা, রাহুল বর্মন, হ্যাঁ, রাহুলের সাথে পার্থদার ক্লাসেই বন্ধুত্ব হয়েছিল। মানে বন্ধুত্ব মানে একটা ফর্মাল একটা আলাপ হয়েছিল। আসতো, দেখতাম, সুন্দর একটা ছেলে। রাহুল বর্মনকে সুন্দর দেখতে, এখনো সুন্দর, এখনো সুন্দর।
তা রাহুল ছিল ওই ছবিটাতে, তা পার্থদার ছবিটা শেষমেশ কমপ্লিট করে কিন্তু বিমল দেব, আচ্ছা। উনি আমাদের ডাইরেক্টর্স গিল্ডের সেক্রেটারি বা প্রেসিডেন্ট এরকম কিছু ছিলেন অনেক দিন। তো হলো না। তার মধ্যে আরেকটা কাজ এসেছিল, আমাদের যে সাউন্ড রেকর্ডিস্ট আছে না সঞ্জয়, সঞ্জয়ের বাবা সঞ্জয় চ্যাটার্জি না সঞ্জয় ব্যানার্জি আমি জানি না, ওই উনি আমাকে খুব ভালোবাসতেন। ইন্দ্রপুরী থেকে ঢুকে সোজা গিয়ে ওনার অফিস থাকতো। উনি তখন সিরিয়াল শুরু করেছিলেন রবীন্দ্রনাথ কি ছোটি কাহানিয়া, আচ্ছা। যেটা থেকে রূপা গাঙ্গুলি প্রথম আসে ইন্ট্রোডাকশন। হিন্দি সিরিয়াল ছিল? হ্যাঁ দূরদর্শনে? হ্যাঁ। তো উনি আমাকে বলেছিলেন সামনে মাসের গল্পটায় তোমার একটা ভালো পার্ট আছে, ডেট বলে দিচ্ছি 25, 26, 27, 3 দিনই তোমায় লাগবে। তখন তো আজকের মতো না যে একদিনে পুরো এপিসোড তুলতে হবে, তখন তো ধীরে সুস্থে কাজ হতো, ধীরে সুস্থ 3 দিনে একটা এপিসোড। এবার আমাকে বাবা বলল 25 তারিখ সকালবেলায় তোকে ফ্লাই করতে হবে বম্বে, এই ড্রাফটটা পৌঁছতেই হবে। আর বাবাকে তো বলতে পারছি না আমি স্ট্রাগল করি, আমি সুযোগ পেয়েছি, মানে আমি লিটারালি কাঁদতে কাঁদতে গেছি। মানে ওনার সামনে আমি বিজয়বাবুর কাছে আমি মুখ দেখাতে পারিনি, ফিরে আসার পরে ওনাকে দেখতাম আর পালিয়ে যেতাম। পরে আমাকে উনি একদিন ধরা বলেন সরি আমার বাবা আমাকে, মানে আমি বুঝতে পেরেছি কিছু একটা নিশ্চয়ই ঘটেছিল, তাই তুমি আসনি, নাহলে তুমি যে রেগুলার আসো কাজ চাইতে, তোমার কাজ দেওয়ার পর তুমি আসনি, নিশ্চয়ই কোনো একটা বড় কারণ আছে। তো উনি আমাকে ক্ষমা করে দিলেন। যাকে তারপরে এইভাবে চলতে চলতে হঠাৎ আমি পার্থ বোস আমার বন্ধু, ভীষণ ভালো বন্ধু, তো ও বললো আরে সুকান্ত একটা ছবি করছে সুখেন দাসকে দিয়ে। হ্যাঁ আমি বলেছি এটা জয়কে আমাদের দিতেই হবে। জয় আর তখন আরেকজন তখন স্ট্রাগল করতো আমার সাথে, বিজয় শঙ্কর পান্ডা, আচ্ছা। যে কালী আমার মাতে হিরো হয়েছিল, পরে বম্বেতে গিয়ে প্রচুর কাজ করে। মানে কালি আমার মানে বিএন দাগা হ্যাঁ প্রডিউসার ছিল। কালী আমার মা, তো ওই ছবিতে হিরো ছিল কিন্তু বিজয় শঙ্কর পান্ডা। বিজয় কিন্তু তো আমাদের সাথে, তা আমি সুখেন্দার কাছে আমাকে বলেছে তুই কাল গিয়ে দেখা কর, সুকান্ত বলে দিয়েছে। আমি ইন্দ্রপুরীতে এলাম, ওনার অফিস ছিল। তা আমাকে বলল যে ওনার ছেলে বাপি ছিল, বাপিও মারা গেছে আজকে, রজত দাস পরিচালক ছিল। হ্যাঁ রজত। তা বাপি ওই সরজুদাকে বল, মানে ড্রেসার জয়, এই যে সুকান্তর বন্ধু এসছে জয়, তো ওর কমান্ডো ড্রেস মাপ নিয়ে নেবে। আমরা সরি দাদা ক্ষমা করুন, ওই কমান্ডো করার জন্য আমি কিন্তু আসিনি, ভালো ক্যারেক্টার থাকলে দেবেন, নাহলে দেবেন না। বলে এই মুশকিল হয়ে গেল। এই করে আমাকে তখন বললো যে শম্ভুদাকে এইদিকে দিয়ে দে, নানুর সাথে, নানু মানে সৌমিত্র ব্যানার্জি, অভিনেতা সৌমিত্র ব্যানার্জি, নানুর সাথে জয়কে দিয়ে দে। ওই হলো যাত্রা শুরু। ন্যায়দণ্ড প্রথম ছবি হিসাব মতো। হ্যাঁ মানে 2 দিনের কাজ ছিল, সেটাকে উনি বাড়িয়ে 6 দিন করে দিলেন। আচ্ছা। কারণ উনি বললেন যে অমুককে এত টাকা দিয়ে কি দরকার, এ তো ভালো অভিনয় করছে, একে দিয়েই করি। মানে হিসাব মতো সুখেন দাসের হাত ধরেই তোমার আশায় ফিল্ম। হ্যাঁ তারপরে আর অন্য কোনো ছবি না সিরিয়াল? ওই ছবি কাজ করতে করতেই যে ক্যামেরায় সিনেমাটোগ্রাফার ছিলেন শঙ্কর গুহ, আমি প্রথম শট দেওয়ার পরেই আমাকে শঙ্করদা এসে ওই সিগারেট ধরাতে তোর ভালো সেন্স আছে কিন্তু তুই তোকে একটা জায়গায় নিয়েই যাবো, তোর মতোই একজনকে খুঁজছেন বড় পরিচালক। আমি তো শুনে তো অবাক হয়ে গেলাম। রোববার কি করছিস? আমি কিছু না। তা রোববার দিন ট্রামডিপুতে চলে আয় 10টার সময়, তোকে একটা জায়গায় নিয়ে যাবো। চলে গেলাম। হঠাৎ নিয়ে গিয়ে আমি সামনে দেখছি দীনেন গুপ্ত বসে আছেন। মানে তখন তো মানে হাত পা কাঁপছে আমার। তো উনি হঠাৎ ওই রকম হয় না, গেট থেকে ঢুকছি, উনি একদম সোজা ওই সোফায় বসে আছেন। উনি বলে এরমই তো চাইছিলাম, এরমই তো আমি খুঁজছিলাম। মানে এখানে অনেকে গিয়ে গেছে, ভাবনার সঙ্গে মেলেনি, পরীক্ষা দিয়ে এসছে, নাম করা অনেকে আছে, নাম বলছি না। পরে উনি আমায় বলেছিলেন। তা সেই আমি ওনার ছবি কত ভালোবাসা, ইউটিউবে আছে বোধহয়, আমি খুঁজলে পাওয়া যাবে। কত ভালোবাসা, দুটো হিরো, আমি হিরো, আর আমার সাথে দীপন তপাদার যে ঘটনা করেছিল বিবাহ অভিযানে, সে হিরো। পরবর্তী ক্ষেত্রে ওকে আর পাওয়া যায়নি না, ওর ইন্টারেস্টই ছিল ফ্লুকে হওয়ার, ঠিক আছে কাজ পাচ্ছি করে নি, সুন্দর চেহারা, দেখতে সুন্দর, মানে ম্যানলি একদম সুন্দর, মানে খুব ভালো, কিন্তু ওর ইচ্ছে ছিল না। আর একটা মজার কথা বলছি,
ওই ছবিটাতে তো আমরা তো হলাম, সিলেক্টেড হলাম, দুটো নতুন মেয়ে দুটো নতুন ছেলে। তা পরে ওখানেই আমাদের প্রোডাকশন ম্যানেজার ছিলেন গৌর গাঙ্গুলি। গৌরদাও মারা গেছে, বেশ বড় অনেক কাজ করতেন। গৌরদা আমায় বললো, দেবকুমার বসু একটা বিবাহ অভিযান বলে সিরিয়াল করছেন, বরযাত্রী বরযাত্রী, আর একটা ক্যারেক্টার আমার মনে হচ্ছে তোর হবে। তো উনি খোকাদাকে বললো, খোকাদা একটা ফোন করব। তো মোবাইল ছিল না, ল্যান্ড ফোনে করলো। হ্যাঁ, তো খোকাদা বললেন করো। তো বললো যে এরকম একটা ছেলে কালকে পাঠাচ্ছি, আপনি দেখুন, আপনার কিন্তু কাজ হয়ে যাবে। পরদিন মেনকার পাশে বাড়ি, বিবাহ অভিযান ওটা হলো। কিন্তু আর একটা মজার ঘটনা বলছি, বিবাহ অভিযানে কিন্তু এই ঘটনা দীপন তপাদারি কিন্তু গনশাস সিলেক্ট হয়েছিল। আচ্ছা, হ্যাঁ, এটা আমরা কেউ জানি না, না, কেউ একদম জানে না। সিক্রেট এটা। এটা শঙ্কর যদি আসে কোনোদিন পডকাস্টে, হয়তো শঙ্কর বলতে পারে। তখন কিন্তু ও নিজে থেকে বললো, না আরে আমরা কি হতো না যে খোকাবাবুর কাছে, দীনেন গুপ্তর কাছে যেতাম, আর তারপরে রাত্রির আড্ডা মারা, কখনো বচ্চন সিং এর ওখানে, হ্যাঁ, মুড়ি ঘুগনি খাওয়া বা মুড়ি বোঁদে খাওয়া বা সিঙ্গাড়া খাওয়া। দীপনদা চেঞ্জ হয়ে গেলেন কি করে এটা? না, দীপন তো নিজের থেকে বললো গিয়ে, আমি তোতলাতে পারবো না। ও আচ্ছা আচ্ছা, আমি তোতলাতে পারবো না, আমি ক্যারেক্টারটা বিখ্যাত হয়েছে তোতলানোর জন্য। হ্যাঁ গনশা, হ্যাঁ, তো আমি তোতলাতে পারবো না, আমাকে না, আপনি আমাকে অন্য ক্যারেক্টার দিয়ে দিন। তখন ওই হঠাৎ করে তারপরে শুনলাম যে টিকে বাসু, যিনি প্রডিউসার ছিলেন, উনি শঙ্করকে নিয়ে এসছেন, মানে শঙ্করকে উনিই নিয়ে এসছেন আচ্ছা আচ্ছা পছন্দ করে। আর শঙ্কর যে তোতলামি দেখাতেই মানে হেসে কাজ সবাই। আচ্ছা, হ্যাঁ, তারপরে শঙ্কর সিলেক্ট হলো, আর বাদবাকি সুভাষিস এরা সব আগে থেকে সিলেক্ট হবে, মানে আমি হলাম কে গুপ্ত, তারপরে শঙ্কর আবার রিপ্লেস করে, আর এ চলে গেল সুইচ করে ঘোতনাতে। আর একটা মজার ঘটনা হচ্ছে যে, মানে পুকুরে ঝাঁপানোর যে সিনটা ছিল থার্ড এপিসোডে, যেখানে শঙ্কর বলবে ওই দেখা যায় মাঠ, আমরা ছুটে পালিয়ে যাই, এই যে ছিল, ওটা মাঠ ছিল না, ওটা ডোবা ছিল। হ্যাঁ, আর ঘটনা যে তিপন বলছে, না না আমি ঝাঁপাতে পারবো না, আমাকে দেবুদা প্লিজ, আমি ঝাঁপাবো না, আমার অ্যালার্জি আছে, এই আছে সেই আছে, আমি জলে ঠিক কমফোর্টেবল নই। তখন তারপর ওকে গাছে তুলে দেয়, নিচে কুকুর ঘেউ ঘেউ করছে, ও গাছে উঠে যাচ্ছে। আচ্ছা, মানে ওর ইচ্ছে ছিল না, মানে আমরা যারা ওই ডোবাতে, মানে আমি জেদ করেছিলাম যে আগে একজনকে নামাও, এইসব পচা পুকুরে অনেক কিছু থাকতে পারে। কোথায় শুটিং হয়েছিল? জয়নগরে। আচ্ছা, এই আমাদের যে পরিচালক নেহাল দত্ত আছে, নেহাল দত্তদের বাড়িতে। ও আচ্ছা, হ্যাঁ, তা ওইখানে শুটিং হয়েছিল। তারপর অনেকগুলো ভাঙা কাঁচের বোতল, এই সেই অনেক কিছু বার করলো। আর ডিসেম্বরের 17 তারিখ, ঠান্ডা, শীত, 7-8 ডিগ্রি টেম্পারেচার হবে, আর বিকেল 4:30টার সময় ওই সিনটা হচ্ছে, ডে ফর নাইট হচ্ছে। ও বাবা, ওরে বাবা, কানাই দিয়ে ক্যামেরায় কানাই ছিলেন না, আরেক বিখ্যাত মানুষ, বিখ্যাত। তো ওই আমরা ঝাঁপালাম, সিনটা হলো। তো এই হলো বিবাহ অভিযান। বিবাহ অভিযানের পর আর পেছনে তাকাতে হয়নি আমাকে, পর তখন দূরদর্শনে যতগুলো সিরিয়াল হতো, মানে আমি না হলেও 100টার উপর পাইলট শ্যুট করেছি। হ্যাঁ, যেগুলো আগে বলতো না পাইলট শ্যুট করে নিয়ে জমা দাও, তারপরে স্যাংশন, অনেকে করেছিল, অনেকে, মানে প্রত্যেকটাতে তখন হয় না, মানে চলছে। আর তারপরে এইভাবে চলতে শুরু করলো, তখন ছবি হচ্ছে, ছবিতে ছোট ছোট, মানে আমি কমেডিয়ান হিসেবে কমেডি থেকে ভিলেনে কিভাবে এলাম। আচ্ছা, এই যে কমেডিতে মানে তোমার তো প্রতিষ্ঠা দিয়েছে ওই ক্যারেক্টারটাই, হ্যাঁ, বিবাহ অভিযান। হ্যাঁ, এই কমেডি থেকে তারপর যে এখন তোমার নেগেটিভ ক্যারেক্টারে দেখতে পাই ভিলেনে, সেটা কি করে টার্ন ওভার হলো? সেটা তো পরিচালকের দৃষ্টি, তার দৃষ্টিভঙ্গি, এক একজনকে দেখে সেইভাবে। বিষ্ণুদার সাথে আমার খুব ভালো পরিচয় ছিল, বিষ্ণু পাল চৌধুরী। মানে আমরা একটা জায়গায় একসাথেই বসতাম। তখন অল্প বয়স, সন্ধে হওয়ার পরেই হ্যাঁ আমরা উড়তাম আর কি। বুঝতে পেরেছি, হ্যাঁ, সান্ধ্য আসর, হ্যাঁ, ওই চলতো ভবানীপুরে একটা বিখ্যাত জায়গায়। আর সেখানে বিষ্ণুদার সাথে আমার ঘনিষ্ঠতা ছিল। তখন উনি সিরিয়াল করছে আমার নাম বকুল, আচ্ছা, রাহুল বর্মন যেটাতে ছিল। ও হ্যাঁ, আর এটা ছিল জোনাকি গাঙ্গুলির প্রোডাকশন। জোনাকি মানে যে জননীর যে প্রডিউসার ছিল অশোক সুরানার সাথে। তো ওই বিষ্ণুদা হঠাৎ ওই জননী সিরিয়ালটা, এটা অনেকে জানে, প্রথম মেগা, এটা কিন্তু প্রথমে হিন্দিতে হচ্ছিল। আচ্ছা,
নাম ছিল জননী। জননী ক্যারেক্টারে অভিনয় করছিলেন লিলি চক্রবর্তী। হিন্দিটাতে হ্যাঁ আমাদের লিলি? হ্যাঁ, লিলি। ও আচ্ছা, জানতাম না এটা। তা এটা 4টে এপিসোড শ্যুট হওয়ার পর দিল্লিতে পাঠানো হয় মান্ডি হাউসে, কিন্তু ওখানে যে কোনো কারণে ওটা অ্যাপ্রুভ হয়নি। অ্যাপ্রুভ হয়নি। ওটাতেও আমি করছিলাম ভিলেন, তখন আমাকে বিষ্ণুদা ভিলেন বানিয়েছিল। ওটাতেও আমি টনি ডিসুজাই ছিলাম। আচ্ছা, হঠাৎ একদিন দুপুরবেলা বাড়িতে খাওয়া দাওয়া করে, সেদিন শ্যুট ছিল না আমার, বিষ্ণুদা ফোন করেছে, তখন তো ল্যান্ডলাইন, আর কয়েকটা অ্যাডজেক্টিভ দিয়ে, কোথায় তুই, এক্ষুনি চলে আয় চ্যানেল 8-এর অফিসে। মানে আর ভাই যেতে আসার সময় তোর তো বাইক, গাড়ি নিতে হবে না, তো বাইক আছে, একদম বাইক চালিয়ে বেরিয়ে আয়। তো গেলাম, তখন বললো জননীটা বাংলায় হচ্ছে ফার্স্ট মেগা সোপ, ফার্স্ট ডেলি সোপ জননীটা হচ্ছে। 250টা এপিসোড স্যাংশন, আর তুই এটাতে ওই যে হিন্দিতে করছিলিস এটা Same character, ডিসুজা? বিষ্ণুদাই আমাকে নেগেটিভিটিতে নিয়ে আসে, মানে নেগেটিভ চরিত্র, আর সুপ্রিয়া দেবী মা। মা। তার সঙ্গে আরো অনেকে, রাজ ছিল, জয়ন্ত দত্ত বর্মন। জয়ন্ত দত্ত প্রথম দিকে, রমেনদা ছিল, জয়ন্ত দত্ত বর্মন ছিল, গৌতম চক্রবর্তী ছিলেন, রেডিও। পার্থদা ছিলেন। হ্যাঁ পার্থদা একটা ক্যাটে ছিলেন না? হ্যাঁ, পার্থ মুখার্জি। হ্যাঁ, এরা সবাই ছিল। আর ওটাতে আমাকে খুব নাম দিয়েছে ওই সিরিয়াল। ওই সিরিয়ালটা মেগা এত নাম দিয়েছে, মানে এত নেশা ছিল না ওই সিরিয়ালটা। হ্যাঁ। ওই টাইমটায় বাড়ির মহিলারা রান্না বান্না করে পার্টিকুলার ওই টাইমটা ঠিক টিভির সামনে বসে। হ্যাঁ, তো ওই মানে খুব নাম দিয়েছে আমাকে। নাম তখন তো আমাদের ফাংশন টাংশন হেনা তেনা দুনিয়া ওই ভাঙিয়েই তখন। এটা হলো কমেডি দেখে নেগেটিভে আসার, কিন্তু কমেডি আমার সবসময় ভালো লাগে, কমেডি আমার ফোর্টে। আমি মনে করি আমি ভীষণ কমফোর্টেবল কমেডি করতে গিয়ে, কিন্তু হয়তো চেয়ারের সাথে যায় না। কিন্তু অনেক ছবিতেও করেছি, অনেক জায়গায়, মানে মানে ক্যারেক্টার এমন, হ্যাঁ, তার মধ্যে যেটা, এটাই অনুপদা, খুবই অনুপ সেনগুপ্ত অনেকগুলো কাজ করেছেন উনি উনি হ্যাঁ, উনি আমাকে বলছেন কমেডির মধ্যে একটা ভিলেন, কিন্তু কমিক ভিলেন কাইন্ড অফ অনেক ইউজ করে। আর হরদার সূর্যতেও করেছি, মানে আমার আর টিটোদার যে একটা ভালো কেমিস্ট্রি, আমরা কাজ করেছি, যখনই করেছি খুব ভালো আমাদের। দীপঙ্কর দে এবং তুমি। হ্যাঁ, ভীষণ ভালো। তা এই করতে করতে তখন জি হরর শো এখানে হচ্ছে হিন্দি, জিয়ের শায়দ বলে একটা সিরিজ হতো হিন্দির, কাবুল গোস্বামী, মানে ইন্দ্রনীল গোস্বামী করতো কাবুল, মানে উনি হচ্ছে চুনি গোস্বামীর যে ভাইপো। আচ্ছা আচ্ছা। তার নিজে পরিচয়, দারুণ পরিচালক, ফাটাফাটি পরিচালক। এখানে বম্বে থেকে অলোকনাথ, রোহিণী হাতাঙ্গাড়ি অনেক এসে, জালা লাগা, ওইগুলো করছি পরপর। তারপরে আবার জি বাংলা এলো, তখন 5টা বাংলা সিরিয়াল নিয়ে এলো। আলফা টিভি বাংলা তখন এলো প্রথম। আলফা পরে হলো, প্রথমে জি বাংলা এলো, মাঝে আলফা হলো, তারপরে আবার জি হলো। আচ্ছা। হ্যাঁ, আবার জি বাংলা হয়ে চলে, ওটাতে 5টা দিয়ে শুরু, 5টাতেই আমি ছিলাম। তো দীনেন গুপ্তর প্রেমের ফাঁদে ছিল, রাহুল বর্মনের একটা ছিল সিরিয়াল প্রজেক্ট, প্রডিউস করতো না? হ্যাঁ, দৌড়। দৌড়, হ্যাঁ। হ্যাঁ, দৌড় রাহুল বর্মনের ছিল, গৌতম বাসু যিনি আর্ট ডিরেক্টর, ওনার একটা ছিল অন্তরালে। আর আমি ভুলে যাচ্ছি, আন্দোলন ছিল প্রভাত রায়, ওই আর একটা নেগেটিভ আমার ক্যারেক্টার, আমি আর ঋতুপর্ণা, বেনুদা, সব্যসাচী চক্রবর্তী, এরা সব ওই নেগেটিভিটি তখন মানে আমার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। তখন আর তুমি পজিটিভে নেই, কমেডি না, তার মধ্যেই কিন্তু যেন প্রভাত দা আমার ইউজ করতেন, প্রভাত দা, যে উনি মানে আরেক বিখ্যাত পরিচালক প্রভাত। হ্যাঁ, টাচ, মানে কমিক টাচটার আমার হঠাৎ করে না ডায়ালগ চলে আসতো জিনিসটা, তো সেটা ওনারও খুব ভালো লাগতো, না এটাই করবি এটাই করবি, মানে চলে আসতো। আর বেনুদা তো ওরমই, বেনুদা তো একদম পুরো কমিক ভিলেনই করছিলেন, তো দুজনে আমাদের যুগলবন্দিটা ভালোই জমতো। এই করতে করতে তখন জি হরর শো করছি, আর তার মাঝে আমি আমাদের গ্রেট তপন সেনার, ওনার একটা, উনি 6টা গল্প নিয়ে করেছিলেন শতাব্দী কন্যা, আচ্ছা। ডটার্স অফ দ্য সেঞ্চুরি। সেটাতে একটা গল্পে জয়া বচ্চন ছিলেন, দীপা শাহী একটা গল্পে, শাবানা আজমি, আরও কয়েকজন ছিলেন। তা উনি যেটা হিন্দিতে করেছিলেন অভাগীর স্বর্গ, যেটা ওটাতে আমি অভিনয় করেছি। আর দীপা শাহী একটা গল্পেতে ছিলেন, ওটা আমি ছিলাম দুটোতে। তা উনি আমাকে ডেকে, কিরম লাগে এখন, গুজ বাম্পস দিচ্ছে, বাড়িতে নিউ আলিপুরে ডাকলেন। ওনার অ্যাসিস্ট্যান্ট আমায় ফোন করেছিল, আপনি তো এখানেই থাকেন পাড়ায় তখন,
তো আপনি চলে আসুন, স্যার একবার ডাকছেন না, আপনার সাথে কিছু কথা বলবেন। তো আমি গেলাম, ওই সাদা জামা সাদা প্যান্ট পরে, মানে ফর্সা একজন ভদ্রলোক সামনে দেখছি, মানে আমার, আমি কোনোদিন এমন দীনেন গুপ্তর সময় ওনার যখন ছবি দেখতাম, আমি বসন্ত বিলাপ, রাগ অনুরাগ, মর্জিনা আবদুল্লাহ, তখন আমি জীবনেও ভাবিনি যে এই মানুষগুলোর সাথে একদিন আমি সঙ্গ করব। মানে আমি তো কত হিট ছবি দিয়েছে দীনেন গুপ্ত। ইভেন তপন সিনহা, তপন সেটা তো আমাদের ও মাই গড, মানে উনি পার্সোনালিটি। তখন আমাকে বললেন, দেখো এই ক্যারেক্টার, দুটো গল্পতে তোমায় রেখেছি, আর আমি বললাম, স্যার কিছু বলতে হবে না, আমি আছি। আচ্ছা বাবা, তোমাকে কত দিতে হবে? আর আমি বললাম, ছি, মানে আর এই লজ্জাটা দেবেন না, আপনি একটা কাজ করবেন স্যার, আমাকে 1 টাকার নোটে আপনার অটোগ্রাফ দেবেন। বলে, ছি, তা হয় নাকি, এরকম হয় নাকি? তুমি কাজ করবে, তুমি পারিশ্রমিক নেবে না? আমি বললাম, আপনার যেটা মনে হবে আপনি দেবেন, আমি আমি আপনার কাছে সামনে বসে কথা বলতে পারছি, এর থেকে বড় সৌভাগ্য আমার আমি তো ভাবিনি জীবনে। তা হয়ে গেল, ওনার কাজ করলাম, করতে করতে জি হরর শো করতে এলাম। জি হরর শো আমি ছিলাম, ভরত কল ছিল, শিবু ছিল, আমাদের শিবপ্রসাদ, তখন অভিনয় করতো। হ্যাঁ, অপু ছিল শাশ্বত, আর মৌলি গাঙ্গুলি, যে ওই তো পরে বম্বে চলে বম্বেতে গিয়ে কাহি কিসি রোজ করলো, যে বালাজি। জানি। মৌলি, অপু, আমি, শিবু, আর ভারত হচ্ছে ভিলেন, মানে এদের হেড ছিলাম আমি। খুব ইন্টারেস্টিং গল্প ছিল জি হরর শো, দারুণ, মানে কাবুল শ্যুটও করেছিল সেইভাবে। ওই সময় কিন্তু আমার আনফর্চুনেটলি আমার ব্রেন টিউমার ধরা পড়ে। আচ্ছা। মানে তখন আমার হাত ফাতগুলো একটু বড় হয়ে গেছে, বুড়ো আঙুল চওড়া হয়ে গেছে, নাক এরম চওড়া হয়ে গেছে এফেক্টে। এফেক্টে। আচ্ছা। তখন আমাকে ওইখানে মজা করছে যে আমাদের সাংবাদিক যে অপূর্ব চ্যাটার্জি, মানে সঞ্জীব চট্টোপাধ্যায়ের ছেলে, যে তখন ও ছিল বর্তমানে, জয়াজি কি, আমরা সব বোলপুর লজে বসে আছি নিচে, তো ওই দেখাচ্ছিল, জয়াজি জয় কা বুড়ো আঙুল দেখিয়ে, বুড়ো আঙুল সে গলা টিপকে মার দেগা। তো অর্জুনদা ছিলেন, অর্জুন চক্রবর্তী। আচ্ছা। অর্জুনদার আমার ডেবিউ ফিল্ম ন্যায়দণ্ড। ও, এটা হ্যাঁ, অর্জুনদা ছিল হিরো, আর পুনম ঢিলন ছিল হিরোইন। এবার অর্জুনদা আমায় বললো যে, জয়, এটা সবাই তোকে নিয়ে মজা করছে, কিন্তু এটা কিন্তু সিরিয়াস। আমার মনে হচ্ছে তোর মতো পেশেন্ট, কিন্তু আমার বাবা তো ডাক্তার ছিলেন, তোর মতো পেশেন্ট কিন্তু আমার বাবার কাছে অনেকে আসতো ঠিক এরকম ফিচার্স নিয়ে। তুই কবে কলকাতা ফিরছিস? তাই বললাম যে, মানে আগামীকাল শ্যুট আছে, পরশু দিন সকালবেলা ট্রেন। বল ঠিক আছে, গিয়ে ইমিডিয়েট ডাক্তার দেখাবি। মনের মধ্যে বসিয়ে দিয়েছে ব্যাপারটা। আমি কলকাতায় এসে ফিরেছি দুপুরবেলা ভাত খেয়ে, জাস্ট রেস্ট নিয়ে। আমি বিকেলবেলা ডাক্তার, আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান, এই কালীঘাটে বসতেন, ডক্টর A.K. ভট্টাচার্য, উনি নেই আর, মারা গেছে। আমি বললাম, সবাই আমাকে এরম বলছে যে কেরম যেন বিকৃতিও হয়ে গেছে মুখ চোখ। বলছে, আমারও মনে হয়েছিল তোমাকে অনেকবার বলবো। আপনার মনে হয়েছে, আপনি বলেননি কেন? হয়তো 6 মাস আগে তার কাছে গেছি আমি, কাউকে নিয়ে, মাকে নিয়ে বা বউকে নিয়ে। তো উনি আমার সঙ্গে সঙ্গে লিখে দিলেন যে বালিগঞ্জ ফাঁড়িতে একজন নিউরো ফিজিশিয়ান আছে, ওনার কাছে যেতে। আর নিউরো শুনেই তো আমি তো হাত পা ঠান্ডা হয়ে গেছে। তাও গেছি। উনি আমায় বসতেই দিলেন না, কারণ ফোনে বলে দিয়েছিলেন এরকম একটা পেশেন্ট পাঠাচ্ছি। উনি, বাবা বসার দরকার নেই, তুমি একটা সিটি স্ক্যান করে নিয়ে এসো আমার কাছে। ওই সিটি স্ক্যান, তারপরে MRI, এগুলো করতে ধরা পড়লো। বললো, কলকাতায় প্রচুর ডাক্তার দেখিয়েছি, বেলভিউ, এদিক, ক্যালকাটা হসপিটাল, সব জায়গায়। সবাই বললো যে একটাই রাস্তা হচ্ছে, অপারেট করতে হবে। তখন ঠিক করলাম যে ভেলোর যাব। তখন হঠাৎ বাবা খবরে দেখেছে, আমাদের প্রেসিডেন্ট ছিলেন তখন শঙ্কর দয়াল শর্মা, বম্বেতে, দিল্লিতে ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো একটা ব্রাঞ্চ হয়েছে, ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো। তা ঠিক তার আগের দিনই আমাকে উড স্ট্রিটে ডক্টর M.K. মনোচা বললেন যে, আমার বন্ধু আছে, ওনার সাথে আমি কনসাল্ট করছি, ডক্টর অজয়ানন্দ ঝা। আমি বললাম, তাহলে তো উনি, তখন পরে যখন মনোচারকে ফোন করলাম, স্যার আপনি বলেছিলেন, বলে, না ও তো অ্যাপোলোতেই জয়েন করেছে, তুমি যাও অ্যাপোলোতে। তা কাবুলে শ্যুট করলাম, 13th অগস্ট আমার মনে আছে, লাস্ট দিন। সেদিনই সকালবেলা আর একটা শ্যুট করলাম, ওই তসবির বলে আমাদের ব্ল্যাক ম্যাজিক ছিল, তারা একটা হিন্দি সিরিয়াল করছিল। আমি তখন দাদু, তখন আমাদের, আমি বললাম যে, দাদু আমার তো এরকম ধরা পড়েছে, তুই আমাকে কাস্ট করছিস? বললো, তুমি ফিরে আসবে,
তো আজকে শ্যুট করে যাও, ফিরে আসার পর তোমারগুলো শ্যুট করব, আমার হাতে সময় আছে। তো ওর সকালবেলা শ্যুট করলাম, তখন আমাদের যে পরে বিখ্যাত হলো প্রোডাকশন ম্যানেজার বাবলু হালদার, শেখর চক্রবর্তী যে এখন ম্যাজিক মোমেন্টসের, এরা তখন আমাকে আনতে গেছে, আমি গাড়ি করে এসেছি, লাস্ট শট দিয়েছি, দিয়ে সন্ধেবেলা রাজধানী ধরে চলে গেছি। 15ই আগস্ট আমাকে ডাক্তার দেখলো, 16ই আগস্ট অ্যাডমিট হলাম, 17ই আগস্ট আমার অপারেট করে দিল। এই করেও আমার 1 বছর ফুল সেটব্যাক। অসুস্থ আমি, আমার ওজন 114 কেজি হয়ে গেছে তখন, রেডিওথেরাপি করাতে করাতে সব কিছু। আমি বঙ্গভবনে থাকতাম, আমাকে ক্ষিতি গোস্বামী উনি করে দিয়েছিলেন ব্যবস্থা, বলে তুমি যতদিন লাগবে তুমি এখানে থাকবে। তো ওনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো, ক্ষিতিদার কাছে, অনেক হেল্প করেছিলেন ওই সময়। তো এই হলো 1 বছরের সেটব্যাক। তারপর একটা মানে চ্যানেল আমাদের আসতো, এটিএন বাংলা, এটিএন, তো ওটা ওই সব ভারতলক্ষ্মী এখন যেটা, এর ভেতরেই সব কাজ হতো ওদের। সুভাষ চ্যাটার্জি পরিচালক ছিলেন আর সুপান্ত ভট্টাচার্য। তো সুপান্ত দামায় ফোন করে বলেছিলেন যে একটা আমরা করছি তো বেশ বড় ছবি, বাংলাদেশে এটিএন বাংলায় এখানে এলো। হ্যাঁ, এখানেও হতো ওখানেও হতো। তো ওইখান থেকে আবার শুরু যাত্রা। মাহফুজুর রহমানের মালিক বাংলাদেশে। এটিএন বাংলার ওই কাজ করতে করতে আরেকটা ওই আমাদের সুখেন্দার ছেলে বাপি, ও একটা পেয়েছিল, ওর শ্যুট করতে করতে মৃণালদা আমায় বললো, হ্যাঁ রে তোর কৃষ্ণডাঙ্গা তোর বন্ধু না? বলে হ্যাঁ। আচ্ছা ছবি করছে, তুই ফোন কর। মানে মৃণাল মুখার্জির কথা বলছো? হ্যাঁ, আচ্ছা। উনিও মানে পরোপকারী, ভীষণ পরোপকারী, খুব ভালো মানুষ ছিল। হ্যাঁ খুব ভালো মানুষ। তো আমি কৃষ্ণাজিকে ফোন করলাম, উনি বললেন ওনার সাথে আমার 93 সালে পরিচয়। মানে আমাদের অনুভব, দেবকুমার বাসুর ছবি অনুভবে শুটিং চলাকালীন ঋতু দাস হিরোইন ছিল। ঋতু আমাদের, আচ্ছা, মানে আমাদের হিরোইন মিঠু মুখার্জির বোনজি। তো ও মানে আলাপ করে দিয়েছিল আমাকে যে আমার দাদার মতো খুব ভালো মানুষ কৃষ্ণা। ওই 6 বছর উনি প্রশান্ত নন্দার ছবি করছিলেন তখন, মা ছবি তখন শ্যুট হচ্ছিল কৃষ্ণা ডাগার। তো কৃষ্ণাজি বলে চলে এসো আমার ধর্মতলায় অফিসে, আবি আ যাও। কোন ছবি ছিল সেটা? আমাদের এই ছবিটা ছিল ইনকলাব। আচ্ছা, তুমি যে এত নামী পরিচালকের সঙ্গে কাজ করেছো, মানে দীনেন গুপ্ত, তপন সিনহা থেকে শুরু করে তরুণ মজুমদার, মানে এদের সঙ্গে কাজ করে যে একটা মানে সমৃদ্ধ হয়েছে, এটা তো বলা বাহুল্য। মানে এদের সঙ্গে কাজ করা সব অনেক সৌভাগ্যের বিষয়। কিন্তু তারপরে তুমি এখনো নতুন প্রজন্মের ছেলেদের সঙ্গে, ছেলে মেয়েদের যারা পরিচালনায় আসছে তাদের সঙ্গেও কাজ করছি, মানে খুব বেশি নয়। এই কারণে বলবো যে এখন যারা কাজ করছে তারা তো এখন মানে পুরো সব তো পাল্টে গেছে, সিস্টেমটা কর্পোরেট হয়ে গেছে টোটালি। আর আমি বলছি যেরকম ভেঙ্কটেশ ফিল্মস বা মাঝে অশোক ধানকা, মানে এসকে মুভিজ অনেক ছবি করেছে। প্লাস যে আজকে নতুন বাঞ্চ অফ যে পরিচালক এসছেন, তার মধ্যে রাহুল মুখার্জি, আরও অনেকে আছেন। আমি রাজ চক্রবর্তীর সাথেও কাজ করেছি একটা ওর সিরিয়ালে কানামাছি, আর একটা জিয়ের ফিল্ম করেছি ওর সেলফির ফাঁদে। আচ্ছা, ওটাও রয়েছে। এদের সাথে মানে কথাবার্তা হয়, সব কিছু হয়। হঠাৎ মানে মনে হলো আমার যে এরা বোধহয় আমার মধ্যে কিছু একটা হয়তো মিস করছে, সেই কারণে আমাকে কাস্ট করছে। তবে তোমাকে পাভেল কাজে লাগিয়েছিল ভালো, রসগোল্লা ছবিতে রসগোল্লা। তোমার ক্যারেক্টারটা খুব ভালো ম্যাচ করেছিল কিন্তু। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি কি হয় না যে এমন একজন অভিনেতা যে ফ্লুয়েন্টলি হিন্দি বলতে পারে, ইংলিশ বলতে পারে, বাংলা বলতে পারে। ছবিটা খুব ভালো লেগেছিল আমার। হ্যাঁ, ভালো ছবি করেছিল পাভেলের পরে আর একটা ছবি আমি করেছিলাম, ডাক্তারবাবু না ডাক্তার কাকু। তো একটা জাস্ট স্পেশাল অ্যাপিয়ারেন্স। পাভেল বললো তুমি কি টাকা নেবে বলো, তোমাকেই চাই, আর তোমার পার্সোনালিটিতে চাই আমার। আচ্ছা, আমার পাভেল আর কতদিন এইভাবে চালাবি আমাকে, ভালো কিছু বলে এরপরে আমি পরে। আচ্ছা, এই পরের গল্পে মনে পড়লো, নাম জানতে চাই না, এরকম কোনো অভিমান হয়েছে? কেউ বলেছে ঠিক আছে এটা কর, এই পার্টটা কর, ছোট একটা ক্যারেক্টার আছে, পরে তোকে একটা বড় কিছু দেবো, নাম শুনতে চাই, এরকম ঘটনা আছে? আছে তো। আচ্ছা, সেটা একটু আমি ওই মানে জাস্ট আমি হয় না একদিন সন্ধ্যেবেলা আজকে শুটিং নেই, যাই ঘুরে আসি স্টুডিও, সবার সাথে দেখা হয়, আড্ডা হয়। হঠাৎ করে আমাকে দেখে বললো, মানে একজন নামকরা অভিনেতা, না উনি খুব ভালো, আমার অনেক উপকার করেছেন, আমাকে ডেকে বাবা কি করছিস, এই ছবিতে এ করছে, ওকে আমি চাই না। সেই নামটা আমরা শুনতেই পারি, প্রসেনজিৎ চ্যাটার্জি। ইয়েস।
বুম্বাদা সবারই হেল্প করে, হ্যাঁ সবারই বোম্বাদা একটা পুরানো ভাই। ওই যে ফাইট আছে, এই আছে, সেই আছে, কি করে করবে এই বয়সে? তুই তোরটা বলে দিয়েছি, কল করে নে, আর তোর কাছে এক্ষুনি কল আসবে। 5 মিনিট বড় তাদের কেউ কল করলো? কল করলো যে কি করছেন দাদা, এইরকম একটা ছবি করছি এরা। তো ও জানে না, উনি জানেন যে বুম্বাদা আমাকে আগেই হয়তো বলে দিয়েছে সব কিছু। তো এই করে বুম্বাদা প্রচুর হেল্পফুল, ভীষণ হেল্পফুল। তো ওই বসছিলাম, উনি বললেন এই তো জয়, এই আমাদের একটা কাজ আটকে আছে, জয় একটা ওই করে দে না। আমি কি দাদা? ওরা জজের জাজের ক্যারেক্টার, আচ্ছা। জয়, আমি জাজও ওরকম দশাশয়ী চেয়ারা তখন। ওর নাম করা পরিচালকও ছিলেন উনি, করে দিন করে দিন, পরেরটা আপনাকে বড় ক্যারেক্টার দেবো। সেই পটটা কি আর এসেছিল? না, মাঝে তার মাঝে, আর পর নেই কোনো ঠিক। হ্যাঁ মাঝে মাঝে আমি টোকা মারি, আচ্ছা আচ্ছা আচ্ছা। মনে আছে, আমার মনে আছে। মনে থাকলে কি হবে, আপনি আর করবেন কিনা সেটাও তো জানি না। কোনো চরিত্রর, এখন অনেক রকম চরিত্রে কাজ করেছে, হ্যাঁ। কোনো চরিত্রর প্রতি খিদে আছিস, এরকম একটা যদি চরিত্র পেতাম। আমি দারুণ আমি করতাম। হ্যাঁ হ্যাঁ সরি, আমি চরিত্র, আমার কাছে সবকটা চরিত্রই ইম্পর্টেন্ট। আমি কোনোটাকে ছোট, কোনোটাকে বড়, কোনোটা করে হয়তো মানে একটু ওই আর্টিস্টিক একটা যে ব্যাপারটা, একটা ওই স্যাটিসফ্যাকশনটা বাড়ি ফেরার সময় যেটা মনে হয় না, কি ভালো কাজ করে এলাম, আর চরিত্রটা কি ভালো। আর হ্যাঁ, খিদে তো রয়েছে, প্রচুর কাজ করা খিদে রয়েছে, তাই রেগুলার নিজেকে মেনটেন করি, ওয়ার্কআউট করি, সব কিছু মেনটেন করি নিজেকে, যে আজ নয় কাল হবে। জয় বদলানি যে কমল হাসানের গোপের যে ফ্যান, সেই গোপটা যে আছে, এই গোপটা ছাড়া কি কোনো সিরিয়াল বা সিনেমা দেখা গেছে কখনো? হ্যাঁ, এটা এটা খুব নামকরা ছবি হয়েছিল, নামকরা সত্য ঘটনা, মানে এটা যেটা 1946-এ ডাইরেক্ট অ্যাকশন যে হয়েছিল ইউনাইটেড বেঙ্গলে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, যখন গোপাল পাঠা। হ্যাঁ, তখন এই ক্যারেক্টার আমি যেটা করেছি সেটা হচ্ছে হোসেন সোহরাওয়ার্দী আচ্ছা, আচ্ছা। ক্যারেক্টারটা। ও বাবা। তো ওটা করছিল আরেকজন স্বনামধন্য অভিনেতা। আমরা তখন শ্যুট করছি চন্দ্রকোনা স্টুডিওতে। ওই চন্দ্রকোনা কি স্টুডিও ছিলেন, যিনি একজন করেছিলেন ওখানে বিশাল জায়গা নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা আমি অন্য একটা ক্যারেক্টার করছিলাম। তো হঠাৎ আমাকে পরিচালক বললেন, মিলনদা, যে শোনো জয়, আমার সামনেই যা ঘটনাটা ঘটলো আমি চোখে দেখলাম, যে উনি বলেছিলেন যে আমি টিফিন টাইমে পাইনি আমার সুগার বলে, আপনি, আমরা ওই কাঠ ফাটানো রোদে আমরা দাঁড়িয়ে আছি সকাল 7টা থেকে, আপনি আসবেন শ্যুট করব, আর আপনি 10টা পর্যন্ত আসেননি, তাহলে এই আপনার টিফিনটাই যদি ইম্পর্টেন্ট হয় তাহলে আপনাকে লাগবে না আমার। এই করে উনি বলে ঠিক আছে, তুমি আমার গাড়ি দাও, আমি চলে যাচ্ছি। তো গাড়ি দিল, সব মিটে গিয়ে হঠাৎ করে বসে আছে, এই জয় গোফ কামাবে? আমি আবার কি গোফ কামাবো কেন, কেন কী হয়েছে? বলে সোহরাওয়ার্দীটা তুমি করবে। সোহরাওয়ার্দী আমি করব? করো করো, খুব নাম হবে, এই ক্যারেক্টারটা দারুণ। আমি আগেই প্রথমেই আমি কেন ভাবিনি তোমাকে। মানে ওই এই ছবির মেন ক্যারেক্টার তো সোহরাওয়ার্দী, মেন ভিলেন। হ্যাঁ, যেই সব মেন ভিলেন। হ্যাঁ। এবার আমি বললাম ঠিক আছে, আনাও জিলেট পেস্ট। আমি আর নিজেকেই চিনতে পারছি না, করলাম কাজটা। পরে যখন কাজ করতে করতে বুঝলাম, আমি বলেছিলাম পরিচালককে, এই ছবি তোমায় রিলিজ করতে দেবে না কেউ, তুমি সবই তো সবাইকে তো ওই ছবিতে নাঙ্গা করে দিচ্ছ, এই ছবি কি আজকের দিনে যেই হোক এই ছবিটা তোমাকে রিলিজ করতে দেবে না। বলে ঠিক রিলিজ করব আমি। ছবিটা রিলিজ হয়নি না আলটিমেটলি। না, তার আবার মুশকিলটা হলো আমাদের আরও 4-5টা ছবি চলছিল শুটিং, আমাকে আবার নকল গোপ ও মানে ওই গোপের ওই সময়টা টানা কাজ চলছে। হ্যাঁ, আর আবার গোপের। আর হলো ছবিটা, মানে আমার ক্যারেক্টারটা তো খুব ভালো হয়েছিল, খুব ভালো, আমি ওয়ান অফ মাই বেস্ট পারফরমেন্স যদি আমি বলি। তবে পরের প্রথম যেরকম যাচ্ছিলাম আমরা, পরের দিকে আমার মনে হয়েছিল যে আরও একটু এটাকে রিফাইন করে যদি ছবিটাকে বানানো হতো তাহলে আরও ভালো হতো, আরও হলো না, ওই গোপ ছাড়া ওইটাই একটা। এখন যারা নতুন অভিনয় করতে আসছে, এই যে তোমরা তখন ওই 80 সালে 82 সালে ওই 500 টাকা দিয়ে সেখানে সেই শিখবো 5 বছর তার পিছনে পড়েছিলে, কিন্তু এখনকার ছেলে মেয়েদেরকে অত সময় আছে শেখার প্রতি ডেডিকেশন আছে মনে হয়? না থাকলে তাদের ক্ষতি হবে।
কিছু না জেনে আমি অনেককে বলি এই কথাটা, এখন দেখছি মানে অনেক জায়গায় শোনা যাচ্ছে, এটা আমি বহুকাল আগে বলতাম, যে ডাক্তারি না শিখে কেউ ডাক্তার হতে পারে না পড়ে, মেডিকেল কলেজে ইন্টার্নশিপ না করে পারবে? এটা আজকের দিনে সবাই আসে বলে আমাকে সুযোগ দিন না, আমি ঠিক পারবো। হতে পারে, সে পারবে, কিন্তু তাকে তো টেকনিক্যালিটিসগুলো জানতে হবে। ক্যামেরা, লেন্স ছেড়ে দে, তোকে ক্যামেরার ব্যাপারটা, যে ক্যামেরাতে শুধু দাঁড়িয়ে থেকে ডায়লগ বললেই হয় না, অনেক অঙ্গ আছে, অনেক কিছু, এক্সপ্রেশনস, তো সেটা এক্সপ্রেশনসটা ব্যাপারটাই আলাদা, এটা কেউ বুঝতেই চায় না। নর্মাল ব্যাপার, সবাই পাচ্ছে, আমি না না না, এক্সপ্রেশনের ব্যাপারটা এত ডিটেলিং আছে তার। আমি তো বম্বেতে যখন যেতাম, এই 2007 থেকে 2009, আমি বিখ্যাত একজন টিচারের, অ্যাক্টিং টিচারের পেছনে বসে থাকতাম। সে কীভাবে বলেছিল, আমার সময় নেই তোমাকে কিছু বোঝানো, তুমি যতটা নিজের থেকে তোমার উপলব্ধি হবে তুমি আমার পেছনে বসে থাকতে পারো। আমার একজন ভালো বন্ধু ওখানে বড় প্রডিউসার, ও আমাকে করে দিয়েছিল এটা। ওনার পেছনে বসে আমি দেখতাম যে কত স্টুডেন্টস ওখানে, রোশন তনেজা, কিশোর নমিত কাপুর, আজকে ব্যারি জনের কাছে প্রচুর, যে সৌরভ সচদেব শেখাচ্ছে, প্রচুর স্টুডেন্টস, তারা শিখতে চায়। এখানকার মানুষগুলো, আরে ভাই তুমি ডাক্তারকে গিয়ে বলবে স্যার অপারেশনটা আমাকে করতে দিন, আমি পারবো, ঢুকতে দেবে? তুমি মেডিকেল, তুমি ইঞ্জিনিয়ারিং কলেজে তুমি হঠাৎ করে তোমাকে যদি বলা হয় তুমি রুফ কাস্টিং করো, রড বাঁধো, এই 16-20 হ্যানা ত্যানা, তুমি পারবে? পারবে না। সবটাই কিছু জানতে হয়, শিখতে হয়, টেকনিক্যালটা না বুঝলে এই কারণে আমি বলছি যে আজকে থিয়েটারের ছেলেমেয়েরা প্রচুর আছে। কিন্তু আমাকে একটা কথা বলো মৃন্ময়, থিয়েটার থেকে কতজন সিনেমায় এসে নাম করেছে? খুব কম করেছে অনেকেই, কিন্তু সেই সংখ্যাটা তুলনামূলক অনেক কম। অনেক কম। 10,000 রেজিস্টার্ড গ্রুপ রয়েছে। 10,000 গ্রুপ আছে? হ্যাঁ, এটা আমি জানি, বেঙ্গলে আমি শুনেছিলাম। হ্যাঁ, রেজিস্টার্ড গ্রুপস। বাবা, হ্যাঁ, এটা আমি শুনেছি, ভুলও হতে পারে, কিন্তু আমি শুনেছি যে 10,000 রেজিস্টার্ড গ্রুপ আছে। সবাইকে তো গ্রান্ট দেওয়া যায় না, এরকম করে শুনেছি আমি, কথাবার্তা হচ্ছে যারা বলছে, ওরকম একটা জায়গা আমি বসছিলাম, শুনেছিলাম। হয়তো কম হতে পারে, কিন্তু আছে তো নিশ্চয়ই, অলি গলিতে প্রচুর আছে। থিয়েটার এখনো আছে। হ্যাঁ, এবার তোমারও তো গ্রুপ, তুমি তো এখনো থিয়েটার করো। হ্যাঁ, তোমার সামনে শো আছে বোধহয়, কোন 22শে মার্চ মধুসূদন মঞ্চে, গোলাপী মুক্তা রহস্য। আচ্ছা, চাইলে আসতে পারেন, আমরা দেখবো সবাই। কারণ থিয়েটারের যে আনন্দটা, থিয়েটার দেখে যে একটা ভালো লাগা, আমার এই চরিত্রটা করে মাগানলাল মেঘরাজ, সেটা মানে যেটা ওই শোনা আমাদের উৎপলবাবু করেছিলেন, যে উৎপল দত্ত যে চরিত্র করেছিল, বাপ রে বাপ, এই যে ক্যারেক্টারটা মানে মানে করার পরে মনে পুরনো ছবি দেখো, প্রচুর বাংলা ছবি, বাংলা ছবি, মানে যখন সুযোগ মিলিয়ে মিশিয়ে। শোনো, বাংলা ছবি এখন হয়তো অ্যাঞ্জেল ভিডিওতে কিছু যখন আসে বসি, আমাদের তো এখন তো নেটে বসে নেটফ্লিক্স হ্যানা ত্যানা, হিন্দি ছবি প্রচুর আছে পুরনো। আচ্ছা, এই উৎপল দত্ত কথা বললে, উৎপল দত্ত তো এত বড় একজন অ্যাক্টর ছিল, এবং কত কাজ করেছে। বলি তোমার ঘটনাটা বলি। ন্যায়দণ্ড প্রথম দিন আমার শুটিং ইন্দ্রপুরী স্টুডিওতে, আমার বাইক ছিল, বাইক নিয়ে বাইরে রেখেছি বাইকটা, গিয়ে ঢুকলাম, যে প্রোডাকশন ম্যানেজারকে ছিল ওখানে, তো আমাকে বললো হ্যাঁ, আগের দিনই পরিচয় হয়ে গেছিলো, যে কল টাইম দেবে, ফোন করে বলে দিয়েছিল সকাল 9টার সময় ঢুকবে। আমাকে বললো ইন্দ্রপুরীতে ঢুকে ওই স্টুডিওতে, ওই যে সোজা দেখা যাচ্ছে স্টুডিওটা, ঘরটা, ওখানে গিয়ে বসো। তো আমি সোজা গিয়ে এক্সাইটেড মেকআপ রুমে বসছি, গিয়ে এই পর্দা খুলে ভেতরে ঢুকতে যাবি, দেখলাম সামনে একজন বসে আছেন, মানে ইজি চেয়ারে পা তুলে বই পড়ছেন। হঠাৎ বইটা যেই নামালেন, কারণ চোখে পর্দা সরালাম, চোখে আলো পড়লো, যেই নামাল দেখি উৎপল দত্ত। আমি দেখে তো পুরো সেখানে ঠান্ডা হয়ে একদম পুরো ফ্রিজ হয়ে গেছি। আমার কি চাই? না স্যার, আমাকে এখানে বসতে বলে। বসো। উনি বলে এখানে বসতে বলেছে। ঘন্টাখানেক আমি চুপচাপ মানে জুজুবুড়ি হয়ে বসে আছি এরকম করে। হঠাৎ আমার দিকে তাকিয়ে বললেন, কি পাঠ? চাই না। বসো। কি অভিনয় করে গেছে। তারপরে 5টা নাগাদ উনি গোপ খুললেন, তো আমাদের অ্যাসিস্ট্যান্ট ছিলেন সুশান্ত পাল চৌধুরী। আচ্ছা দাদা, একটা ক্লোজ আপ, 5টা বেজে গেছে, গোপটা খুললো, আবার কাল এই গাড়ি এসছে, ডাকো
ওরে বাপ রে বাপ, যে বেরোচ্ছিল তখন পায়ে হাত দিই। আচ্ছা, এই যে দেখো তোমরা উৎপল দত্তকে দেখে তোমার মধ্যে যে ফিলিংটা এসেছিল, একটা ভয়, একটা শ্রদ্ধা, সব মিলিয়ে, কিংবা তুমি যখন সামনে দীনেন গুপ্তকে দেখেছো, সামনে যখন তপন সিনহাকে দেখেছো, বা দিনেও তো পাশেই থাকতেন রবি ঘোষ। হ্যাঁ, সেই তো বলছি, এই যে দেখে যে তোমাদের শ্রদ্ধা বোধ, যে ভালোবাসা, যে সম্মান বোধটা হতো, একটা ভয় ভয় চলে আসতো, এখনকার ছেলেমেয়েরা কি এখনকার ডিরেক্টর থেকে সেই ব্যাপারটা আসে মনে হয়? না, এখনকার ছেলেমেয়েরা মানে কিছু আছে নিশ্চয়ই, তারা হয়তো কিছুদিন হলো কাজ করছে, তারা শুনে থাকে। কার মুখে শুনবি জানো তো সব থেকে? মানে এই যে আমাদের প্রোডাকশনের ছেলেগুলো থাকে, আমাদের অ্যাসিস্ট্যান্টগুলো থাকে, এদের মুখ থেকে শুনে যে ওর মতো মানুষ হয়, ও বাবা ওর সাথে কাজ করলে বুঝবি, ওরম হয়, মানুষ হতে হলে ওরম হও। এসব প্রোডাকশন ম্যানেজারগুলো, এই প্রোডাকশনের বয়গুলো, মানে প্রত্যেক যে আছে নতুন হোক, তারা এই না যে এর ভালো করে করবি, যা বলবে পাবি, মানে কিছু অন্তত তোকে দিয়ে যাবে হাতে। ওটা আমাদের কাছে কিছুই নয়, এমনি না করলেও দেবো, ছবি শেষ হলে যেরকম যে নে ভাই তোরা সবাই মিলে এটা করে নিস, আনন্দ এইটা। কিন্তু হ্যাঁ, কিছু ছেলে মেয়ে আছে যেরকম ওই জানে না যে সিনিয়র বসে, কয়েকজন সিনিয়র বসে আছে, তার মাঝে ঢুকেই একটা লম্বা সিগারেট ধরালো, কিন্তু সব সিনিয়র বসে আছে ওখানে, যেটা আমাদের জীবনের সাহস হতো না। সেই সম্মান বোধটা তাদের না, আমি বোম্বাদা যখন আমরা এক ঘরে, বা বোম্বাদা তো পরে ভ্যানিটি ভ্যান নিয়ে আসতো, বা আমরা আউটডোর শ্যুট করছি কোনো জায়গায়, বসে আছে নিজের চেয়ারে, কোথায় যাচ্ছিস দাদা, সিগারেট খাবি তো বস না, খা, মানে এই যে জিনিসটা, তখনও কিন্তু সিগারেট খেতাম, হ্যাঁ দাদা, এই বলে দিল বলে মুখে ধোঁয়া ছাড়া তা তো নয়। কিন্তু এই কিছু ছেলে মেয়েরা আছে যারা, কি বলবো, বললেও পরে আমাকে খারাপ ভাববে সবাই, যে ভেতরের কথা সব বলে দিচ্ছে। তা আমি বলেছিলাম, এই যে লম্বা সিগারেট ধরালি, এখানে কতজন সিনিয়র বসে আছে, পারমিশন নিয়ে নিয়েছিস? না স্যার, পারমিশন আমরা বাইরে বাইরে খেয়ে আয়। উঠে চলে গেল। পরে ফিরে এলো, যখন বসলাম তখন বললো, শোন, কেউ বাধা দেবে না তোকে, সিগারেট খাচ্ছিস খা, তোর বয়স হয়েছে, সব ঠিক আছে, কিন্তু একবার যদি পারমিশন তুই নিয়ে নিস না, সব সিনিয়ররা বসে আছে, যে আমরা এখানে কি সেটা সিগারেট খেতে পারি? আর মেকআপ রুমে এসি চলছে, এমনিতে আমরাই খাই বসে বসে, মানে আমরা যারা খায়, স্মোক করে। তো এইটুকু যারা হয়তো পরে সে বুঝে যায় যে না, তখন সে বোঝে যে যারা বোঝার তারা বুঝবে, যারা বোঝার নয় তারা বুঝিয়ে লাভ নেই, যতই বোঝাও আরো না। তখন আমাদের তো মনে হয় সিনের মধ্যে আমি আছি আর নতুন ছেলে আছে, তাকে বলি ভাই এটা না এরমভাবে বল, এই যে তোর রিয়াকশনসগুলো বেরোচ্ছে না, হ্যাঁ, যাতে আমার মনে হয় যে সিনটা আমাদের টিম ওয়ার্ক, সিনটা ভালো, শুধু আমি ভালো করবো তুই ভালো করবি না, এটা তো হবে না। এই জন্য বুঝতে হবে তোকে, তখন এই যখন ফ্রেমে বেঁধে দেওয়া হয় পুরো চারিদিক দিয়ে বিগ ক্লোজ, তখন তো মানে কুল কিনারা খুঁজে পায় না। নতুনদের জন্য কোনো বার্তা তুমি দেবে যারা অভিনয় করতে আসছে? শিখতে হবে, ফিল্ম অ্যাক্টিংটা তো শিখতেই হবে, এটা আমি সবাইকে বলি, মানে ক্ষতি নেই, কিন্তু অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। ফিল্ম অ্যাক্টিং ভালো কোনো জায়গায় গিয়ে, থিয়েটার করছে মানুষ যারা করছে তারা করুক, কিন্তু তার সাথে যারা ফিল্মে আসতে চায় বা সিরিয়ালে অভিনয় করতে চায়, আজকাল ওটিটি হয়ে গেছে, তাদের সুবিধে হয়। তাতে আমি মানে যখন জেনে যাচ্ছি পুরো শটগুলো, এসপি ওভার দ্য শোল্ডার কি ট্র্যাক হবে শটটা, রাউন্ড ট্রলি হচ্ছে, তার সাথে ক্যামেরার সাথে আমি কিভাবে টেকনিক্যাল বিষয়গুলো কি হয় না, কাজ করতে করতে হয়। আমাকে দীনেন গুপ্ত হাতে ধরে নিজে শিখিয়েছেন সব। ক্যামেরার সামনে আমরা 2 মাস রিহার্সাল করেছি, ক্যামেরার সামনে রিহার্সাল করেছি। এখন তো সে সময় নেই, এখন তো দিনেরটা দিন। এই তো আমি বম্বে, আমি একটা হিন্দি ছবি করছি, নতুন ছেলে নতুন মেয়ে, একদম একদম আনকুরা নতুন, আর 19 বছরের ছেলে 18 বছরের মেয়ে, মানে বাধ্য, মানে এত যা বলছি ছেলেটাকে তাই শুনছে, শেখার আগ্রহ আছে ভীষণভাবে। আর এই নয় যে ফেলনা, মানে ওই একজন নামকরা কারোর ছেলে কিন্তু বম্বে, ঠিক আছে, সো হাম্বল, মানে
যা বলছি বাবা এটা করিস না, ऐसे मत ऐसे कर, ये कर, স্টেডি কর, শুনছে কথা, হ্যাঁ সব শুনছে। ও মেয়েটাও ভালো লাগে যে সে শিক্ষাটা আছে যে হ্যাঁ, set করার ইভেন ব্যাপারটা। আমি যখন দেখলাম তখন আমাকে, যখন আমরা একসাথে ফিরলাম তখন আমাকে বলছে থ্যাংক ইউ সো মাচ স্যার, কিপ টিচিং মি স্যার, বাহ, উইল ওয়ার্ক অ্যাগেন। শুনেও ভালো লাগে বলো। হ্যাঁ, আজকালকার মানে Thank you for your মধ্যে help. সে শেখার আগ্রহটা অনেক কমে যাচ্ছে মনে হয়। আই নো মাই সিনস উইল কাম আউট ভেরি নাইস। অ্যান্ড আরও অনেকে ছিল যারা বম্বে থেকে এসছে বলে তাদের একটু পাগনা লাগিয়ে আছে। বম্বে, কলকাতা, আমরা বম্বে জায়গায় পড়লে পুরো একদম, বম্বে স্ট্যাম্প পড়ে গেছে মনে হয় একটা ব্যাপার চলে হ্যাঁ, কিন্তু আমাদের সামনে পড়লে সে তো একটা জায়গায় বুঝিয়ে দিলাম, পরে সে বলছে স্যার গলতি হো গেয়া। কারোর উপর খুব রাগ আছে ইন্ডাস্ট্রিতে? না, নেই, কারোর উপর রাগ নেই, মানে তুমি শত্রু নেই? সবাই ভালো, আমার জন্য সব ভালো, আমি নিজে ভালো তো দুনিয়া ভালো, আমার কারোর ওপর রাগ নেই। সবাই আমার সাথে খুব ভালো ব্যবহার করেছে, আমাকে খুব অনেক অনেক সুযোগ দিয়েছে এই তো বাংলা industry। ইন্ডাস্ট্রি তোমাকে অনেক দিয়েছে। হ্যাঁ, মানে আমি হয়তো আমার যদি যদি আমার প্রাপ্য হয়তো আরও অনেক বেশি ছিল, কিন্তু সেটা এখনো পাইনি যতদিন বেঁচে আছি। তো কিন্তু যেটুকুনি পেয়েছো, হ্যাঁ, অনেক অনেক দারুণ। তুমি একজন যে তুমি জন্মগতভাবে তুমি বাঙালি নও, তুমি সিন্ধি বলেছো। জন্মগতভাবে স্বাভাবিক বাঙালি আমি। হুম, এইখানে জন্ম তো আমরা কোথাকার হবে। এখানে বলছি তোমার টাইটেলের সঙ্গে তোমার যে কথা বলা, মানে কেউ বুঝবে না যে তুমি, না, তবু এখানে এখন অনেকে অবাঙালি বানিয়ে দেয়। হুম, মানে ক্যারেক্টারে বানায়। না, ক্যারেক্টারে তো বানাই, এমনিতেও কিছু চরিত্র যদি আসে যে হ্যাঁ অবাঙালি, বাংলায় টান আছে। আরে বাংলায় টান আছে তো, তো কত হিরো তোদের সব মারবাড়ি গুজরাটি হিরোদের নিয়ে কাজ করছিস, যাদের বাংলায় তো টানই টান আছে। হ্যাঁ, তা তাদের নিয়ে যখন কাজ করছিস তখন কোনো অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, কিন্তু ওই ঠিক আছে। যাক, সব মিলিয়ে আরও অনেক কাজ করো, থিয়েটার আরও নতুন করে দেখতে চাই, নতুন চরিত্র তোমাকে আরও চাই আমরা। এবং বাংলার দর্শকদের যে মনের মণিকোঠায় তোমার অভিনয় দিয়ে তুমি স্থান করে নিয়েছো, আরও সেই জায়গায় পৌঁছয়, আরও মানুষের মনে তুমি স্থান করে নাও, নতুন নতুন কাজ আসুক, এটাই চাইবো। খুব ভালো থাকো দাদা, আজকে অনেক কিছু জানলাম তোমার কাছে, আমরা অনেক কিছু সমৃদ্ধ হলাম। হ্যাঁ, সব মানে এইটুকু সময়ের মধ্যে যতটুকু বলতে পারলাম আর কি, আরও অনেক কথা, অনেক কিছু আছে, অনেক অভিজ্ঞতা, অনেক স্ট্রাগলের কথা তো আমি খুব কম করে বলেছি। এটা মানুষে ভাবে যে যাব আর মানে কেল্লা ফাতে করব, সেটা হয় না। মানে এটা অনেক সময় দিতে হবে। এখানে এখন যদি অভিনয় করতে কেউ আসে, সেটা কিন্তু ফুল ফ্লেজেড তাকে অ্যাক্টরই হতে হবে, ফুল ফ্লেজেডলি অ্যাক্টরই হতে হবে, সেই ভেবেই ডেডিকেশনটা ওখানেই দিতে হবে, পুরো ডেডিকেশনটা। আমি থিয়েটার করব, ফিল্ম অ্যাক্টিং শিখব, স্টুডিও যাব, পরিচালকদের সাথে দেখা করব, প্রোডাকশন হাউসেসে যাব, সবার সাথে আলাপ হবে, পরিচয় হবে। এটা কিন্তু একটা মানে নতুনদের জন্য বলে দিচ্ছি, যাতায়াত কিন্তু বন্ধ করবেন না। একটাতে রিজেক্টেড হলাম, সেকেন্ড আবার রিজেক্টেড হলাম, সেটাতে কিন্তু যায় আসে না। এটা পার্ট অফ অ্যাক্টার্স লাইফ। রিজেকশনটা বরদাস্ত করতেই হবে, আর আবার সকালবেলা উঠে আবার নতুন এনার্জি, নতুন উদ্যমের সাথে আবার কিন্তু লেগে থাকতে হবে। আর টেলিসিনি অ্যাওয়ার্ড এবছর আমাদের 23 বছর হবে, এবং তুমি বেশ কয়েকবার এসেছো, টেলিসিনি আমরা চালিয়ে যাচ্ছি। হ্যাঁ, খুব ভালো হয়, খুব ভালো হয়। তুমি টেলিসিনি অ্যাওয়ার্ডের বিষয়ে যদি দু কথা বলো। টেলিসিনি অ্যাওয়ার্ডস ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাওয়ার্ড ফাংশনস, যেটা আমি গিয়ে নিজে বুঝতে পেরেছিলাম যে খুব ভালোভাবে অর্গানাইজ করা হয়। আর আমাদের মৃন্ময় কাঞ্জিলাল আর ভীষণ সুনাম অর্জন করেছে, ভীষণ। মানে মৃন্ময় মানে মাই ডিয়ার, আমাকে দাদা বলে, কিন্তু আমরা সব বন্ধুর মতোই আর কি। আর উইশ ইউ অল দ্য সাকসেস, আরও বড় করে করো, আরও বড় করে হোক। থ্যাংক ইউ। এবার যারা তুমি বাংলায় মানে বাংলা ফিল্মের সব সিরিয়ালে অ্যাওয়ার্ড দিচ্ছ, হিন্দি ফিল্মটাও শুরু করো ধীরে ধীরে, যাতে তোমার গ্রোথটা হয়, আরও হবে। নিশ্চয়ই হবে। তুমি যেভাবে লেগে থাকো, তোমার যে এই যে আজকে একটা নতুন আবার তোমার একটা রূপ দেখছি অ্যাজ এ পডকাস্টার, আর আমি এখানে এসে আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ আমাকে ডাকার জন্য। থ্যাংক ইউ দাদা, অ্যান্ড একদম খুব ভালো লাগলো। আর আবার ডাকলে আবার আসবো একদম। আই হোপ এটা সেকেন্ড এপিসোড হওয়া দরকার হবে, অবশ্যই হবে। থ্যাংক ইউ সো মাচ।